স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমি অতীতের মতোই গভীর শ্রদ্ধায় আমাদের দূর এবং সম্প্রতি ইতিহাসের সকল শহীদ, সকল যোদ্ধা এবং সকল আহত ও পঙ্গু ভাই বোনদেরকে স্মরণ করছি। যারা চলে গেছেন, মহান রবের দরবারে তাদের শাহাদত কামনা করছি। যারা বেঁচে আছেন, তাদের সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি। আজকে যেহেতু মাগরিবের আগেই অধিবেশনটি শেষ হওয়ার আশা ব্যক্ত করা হয়েছে, এই জন্যে আমি কথাগুলো সংক্ষেপেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এইমাত্র উত্থাপিত একটি প্রস্তাবে তিনি যেভাবে নিজের অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং আমার প্রস্তাবের জন্য আমাকে অভিনন্দিত করেছেন, আমি ধন্যবাদের সাথে তার কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি। এই মহান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। আমরা সবসময় বলে আসছি এটি মজলুমের মিলন মেলা। এই সংসদটা যত সুন্দর হয়ে চলবে, বাংলাদেশের মানুষের অন্তর থেকে তত হতাশা দূর হবে, আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গড়ার কাজে সকলে এগিয়ে আসার অনুপ্রেরণা পাবে। আমি এই মহান সংসদের অভিভাবক হিসাবে মাননীয় স্পিকারের প্রতি বিনয়ী অনুরোধ করব যে আপনার অভিভাবকত্বের জায়গাটা আপনি সুদৃঢ় করুন। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে দুর্বল দেখতে পাচ্ছি। আমি চাই আপনি বলিষ্ঠ কমান্ডার হয়ে, অভিভাবক হয়ে এই সংসদ চালাবেন। নীতিবিধির জায়গাগুলো যতদূর সম্ভব পরিপালনে আপনার চেষ্টাকে আপনি ম্যাক্সিমাইজ করবেন। এইমাত্র অতি গুরুত্বপূর্ণ একটি বিল পাশ হলো। এই বিলটা তো দেশের স্বার্থে, সকলের প্রয়োজন, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন, বেকারত্ব দূর করার জন্য প্রয়োজন, কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজন, অর্থনীতির চাকাকে সচল করার জন্য প্রয়োজন। সেই বিলটা মনের মতো করে আমরা অংশগ্রহণ করতে পারলাম না বলে আমাদের আক্ষেপ থেকে গেল। আমরা তো চাই যে এইগুলাতে আমরা মনের মতো করে অংশগ্রহণ করি। আমার অনুরোধ থাকবে, ভবিষ্যতে এই লেখুনাগুলা না রেখে আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের সুযোগ দেবেন। যদি আমরা দায়িত্ব পালনের এই সুযোগ না পাই, তাহলে আসলে এখানে বসা এটা অর্থহীন, আমাদের সময়ের অপচয় এবং আমরা যে সময়টুকু কথা বলবো জনগণের অর্থের অপচয়। আমি এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করেই আমার মূল বক্তব্যে যাচ্ছি। প্রথমেই সম্প্রতি বন্যায় ভূমিধস এবং পানিতে ডুবে যাদের মৃত্যু হয়েছে, আমার জানা মতো এই সংখ্যাটি 35। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমি তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমদের, মরহুমাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবারকার বন্যায় 4টি বিভাগ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম, এবং মানুষ যা মারা গিয়েছে ওখানে ওই একটা বিভাগেই সব। এই বিষয়ে সরকার ইতিমধ্যে গুরুত্ব দিয়েছেন, আরও গুরুত্ব দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। বিশেষ করে যারা নিহত তাদের পরিবারকে বিশেষ কোনো সহযোগিতা আর্থিকভাবে দেওয়া যায় কিনা এ বিষয়টা কনসিডারেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব।
অর্থমন্ত্রী যদিও সারা বাংলাদেশের, কিন্তু তিনি তো চট্টগ্রামের সন্তান, তার একটা বিশেষ দায়িত্ব বর্তা এটার দিকে তিনি নজর দিবেন, এটা আমি আশা রাখি। এর পাশাপাশি রাজধানী শহর ঢাকা, এটি আমাদের জন্য বেদনার এবং লজ্জার। একটু বৃষ্টি হলেই ভাসতে থাকে, ড্রেনের ময়লা পানিগুলো উপচে পড়ে, জনস্বাস্থ্য হুমকিতে পড়ে, আমাদের সন্তান সন্ততিরা বিশেষভাবে কষ্টে পড়ে, বৃদ্ধ রুগ্ন মানুষগুলোর জন্য নতুন সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে এই ময়লা পানি আবার আমাদের পানীয় পানির লাইনের সাথে কোনো কানেক্টেড হয় এবং সেইটাও পলুটেড হয়। এইসব মিলাইয়া আমরা একটা দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি আমাদের সরকারকে অনুরোধ করব যে এই বিষয়ে আমাদের একটা কোঅর্ডিনেটেড এবং ওয়েল থট একটা প্ল্যান আমাদের নেওয়া দরকার। আমার আসনকে আমি মনে করতেছি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এটা হতেও পারে, নাও হতে পারে। আমি আমার আসনটির যে দৃশ্য দেখেছি, একদিন আমি গিয়েছি জনগণকে দেখতে, দ্বিতীয় দিন আমি যাইনি লজ্জায়। জবাব কি দেব? মানুষের কাছে তো কোনো জবাব নেই। তবে হ্যাঁ, এটা এই পার্লামেন্টের সৃষ্ট নয়, এই সরকারেরও সৃষ্ট নয়, এটা অতীতের সমস্ত জঞ্জাল এবং ঝামেলা জমে আজকে এই অবস্থায় আমার গিয়ে। উন্নয়নের জন্য বছর বছর বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু সেই উন্নয়ন অধরা রয়ে গেছে। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর। আমরা এখন একটু জনগণের উন্নয়নটা দেখতে চাই, জনগণের সমস্যার সমাধানটা হোক, সেটা আমরা দেখতে চাই। রাজধানী শহর হচ্ছে দেশের ফেস। বিদেশ থেকে যারা কনসিডার করে সিলেটের, রাজশাহীর, ময়মনসিংহের ওয়েদার কেমন, এটা বিবেচনায় নেয় না। বিবেচনায় নেয় ঢাকা শহরের ওয়েদারটাকে। এই ফেস দিয়েই দেশটাকে চেনা হয়, যেমন ফেস দিয়ে একটা মানুষকে চেনা হয়। এই ফেসটাকে একটা কোঅর্ডিনেটেড প্ল্যানের মাধ্যমে এনে আমাদের রক্ষা করা দরকার, উজ্জ্বল করে তোলা দরকার। একসময় একজন শাসক বলেছিলেন তিলোত্তমা ঢাকা। তিনি হয়তো চেষ্টা করেছেন, কিন্তু তিলোত্তমা হয়নি। বরঞ্চ এই ঢাকা দিনের পর দিন মলিন হয়ে যাচ্ছে। এই মলিনতার হাত থেকে রাজধানীকে বের করে আনতে হবে মাননীয় স্পিকার। এর জন্য প্রয়োজন হয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা উচিত। সেই বিশেষ বরাদ্দ রেখে রাজধানী শহরটাকে অন্তত প্রোটোটাইপ হিসাবে আগে আমরা একটু ভালো করে তুলি, এরপরে আস্তে আস্তে আমরা অন্যদিকে যেতে পারবো। আমরা চাইলেই একদিনে সব পারবো না, কিন্তু বিদেশি মেহমান বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রের বিভিন্ন কর্ণধার বলেন, আসে তো ঢাকায়। এটা দেখা মাত্র তাদের একটা স্টাডি আমাদের সম্পর্কে হবে, তারা সেভাবেই আমাদের সাথে ডিল করবে। এখান থেকে শুরু হোক, ডিলটা এখান থেকে মারা হোক, সারা বাংলায় ঢেউ উঠবে ইনশাল্লাহ। এই জন্য আমি এই বিষয়ে এতটুকু রেখেই আগাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, ধন্যবাদ জানাই। শিক্ষা এবং স্বাস্থ্যে এবার অধিকতর বাজেট বরাদ্দ করা হয়েছে, কিন্তু শিক্ষার মৌলিক প্রয়োজনের দিকে আমাদেরকে বেশি নজর দিতে হবে। দুইটা জায়গায়, প্রাইমারি আর টার্সিয়ারি। মাঝখানটা অটোমেটিক্যালি প্রাইমারির ধাক্কাই চলবে। প্রাইমারিতে যে শিক্ষাটা পায় শিক্ষার্থীরা, এটাই সারা জিন্দগি তাদের স্পিরিচুয়াল পাওয়ার তাদেরকে সাপ্লাই দেয়। এই জায়গাটায় আমাদের টেকনিক্যাল এডুকেশনের পাশাপাশি, কর্ম উপযোগী এডুকেশনের পাশাপাশি নৈতিক শিক্ষাটাকে, ধর্মীয় শিক্ষাটাকে সার্ট করা হোক। এটা শুধু ইসলাম ধর্মের শিক্ষা না, এদেশে যতগুলা ধর্মাবলম্বী মানুষ আছে তাদের সকলের সন্তানকে স্বীয় ধর্মে তাদেরকে অভ্যস্ত করে তোলা হোক, পরিচিত করে তোলা হোক। ধর্ম মানুষকে শালীনতা শেখায়, ধর্ম মানুষকে দেশপ্রেম শেখায়, ধর্ম মানুষকে সৎ হতে শেখায়। এই শিক্ষাগুলোর জন্য এই লেভেলগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে, যেহেতু 90% মানুষ এখানে মুসলমান এবং সব স্কুল কলেজের একই চিত্র হবে, আগে এই বিষয়টা দেখে পাশাপাশি অন্যদের বিষয়টাও দেখা হোক। এখানে ধর্মীয় শিক্ষক প্রাইমারি থেকেই ডেজিগনেটেড ওয়েতে স্পেশালি নিয়োগ দেওয়া হোক।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এরাও শিক্ষায় কন্ট্রিবিউশন করে, কিন্তু তারা বড় অবহেলিত। তাদের বিষয়টাও বিবেচনায় নেওয়ার জন্য আরেকবার আমি এখানে অনুরোধ করছি। এর আগেও বলেছি, ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক আনুকূল্য দিতে গিয়ে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হয়নি, আবার অনেক অযোগ্য প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হয়েছে। দেখা গেছে পরবর্তী পর্যায়ে ওই সমস্ত কিছু কিছু প্রতিষ্ঠান থেকে একজন ছাত্র পাবলিক এক্সামে পাশ করতে পারেনি, তারা আছে এমপিভুক্ত হয়ে। আবার কৃতিত্বের সাথে একটা প্রতিষ্ঠান ভালো করে যাচ্ছে, তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। এখন যেন রাজনৈতিক বিবেচনায় এই যন্ত্রণাটা আর না করা হয়, জাতির উপর থেকে যেন এটা তুলে নেওয়া হয়। যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে যারা এটার উপযুক্ত তাদেরকে এটা দেওয়া হোক, যত দ্রুত সম্ভব এই পদক্ষেপটা নেওয়া হোক। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে। সরকারি দলে বেশিরভাগ লোক, এই জন্যই তো সরকারি দল। বিরোধী দলের সংখ্যাটা কম, তাই বলেই তো আমরা বিরোধী দল। কিন্তু সবাই জনগণের নির্বাচিত প্রতিনিধি। দুটা জিনিস এখানে আমরা গভীর উদ্বেগ, বিস্ময় এবং কষ্টের সাথে লক্ষ্য করছি। নাম্বার ওয়ান, ইতিমধ্যে এই সরকারের গৃহীত বিভিন্ন আর্থিক পদক্ষেপের মধ্যে আমরা যারা বিরোধী দলীয় সদস্য, আমাদের প্রতি ইনসাফ করা হয়নি। দুই, ঈদ ছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে জানতে পারি, সঠিক মাধ্যমে আমরা জানতে পারি না। শেষ মুহূর্তে গিয়ে তাড়াহুড়া করে আমাদেরকে কিছু দেওয়া হয়। আমাদের অনুরোধ, এই ফেসগুলা যদি অপছন্দ হয় তবুও জনগণের জন্য আপনারা জনগণের অংশটা দিয়ে দেন। আমাদের কারণে আমাদের আসনগুলোতে জনগণ যেন বঞ্চিত না হয়। কারণ বিএনপি তার 31 দফা এবং তার নির্বাচনী ইশতেহারে সুষম উন্নয়নের কথা বলেছে। আমরা সেই সুষম বন্টনটা চাচ্ছি, এর বেশি কিছু চাই না। ইতিমধ্যে সরকারি দলের যারা সংরক্ষিত আসনের সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদেরকেও অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, ফান্ড অ্যালোকেশন করা হয়েছে, কিন্তু আমার জানা মতো বিরোধী দলের কাউকে এটা করা হয়নি। এটা ন্যায্য হবে না, এটা অন্যায্যতা। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি ব্যক্তিগত পর্যায়ে। আমি আশা করব তিনি অ্যাটেনশন দেবেন। তাদেরকে চাইতে হবে কেন? সবাই যেমন পাবে তারাও তেমন পাবে, এটা তাদের হক। এরপরে এই জাতীয় সংসদে একই সাথে আমরা আরো 50 জন সংসদ সদস্যকে পেয়েছি সংরক্ষিত আসনে। আমরা তাদেরকে প্রথম দিনই অভিনন্দিত করেছি। আমরা একসাথে সবাই মিলেই দেশটা গড়তে চাই। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিরোধী দলের এমপিরা যে সমস্ত আসনে আছেন সেখানে সরকারি দলের সংরক্ষিত আসনের সদস্যদেরকে অধিকতর দায়িত্ব দেওয়া হয়েছে। এইটা কি আমি বুঝলাম। আমাদের সাথে তো কোনো আলোচনা করা হয়নি। অবশ্যই তারা ভূমিকা পালন করবেন, তাদের ক্ষেত্র থাকতে হবে। তারা এক একজন 6টা করে আসনের প্রপোর্শনেটলি এসেছেন, 6 জায়গার তারা প্রতিনিধিত্ব করবেন, কোনো সমস্যা নেই।